প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কোষো এর গঠন এই অধ্যায়টা শুরু করতেছি। কেমন? এই অধ্যায়টা তোমাদের এই এসএসসি লাইফের বোটানি বইয়ের মধ্যে অনেক বড় একটা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে দেখবা যে তোমার আমাদের অনেকগুলো ক্লাস লাগতেছে, প্লাস প্রত্যেকটা ক্লাসে আমরা একদম ডিটেইলস যে বইয়ের প্রতিটা লাইন এবং অন্য রাইটারের যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো আমরা এনে দেওয়ার চেষ্টা করব। ফলে আমাদের ডিটেলস ক্লাস করলে একটু ক্লাস বেশি লাগবে। আর যদি শুধু তুমি পরীক্ষার টপিকগুলো কভার করতে চাও, দেখবা যে তখন তুমি ক্লাস কম দিয়েও শেষ করতে পারতেছো। তো আমরা ডিটেলস একেবারে অ্যাডমিশনের জন্য সহ কভার করবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে আসো, আমরা এই কোষো এর গঠন এটা নিয়ে বেসিক কিছু জিনিস তোমরা এসএসসিতে পড়ছো, আমরা একদম ডিটেলস ডিপলি পড়ব। প্রথমে আসো যে এখানের মধ্যে তোমার প্রথম দিকে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু আমরা শীট থেকে একটু দেখে নিচ্ছি। দেখো, প্রথমে আসো যে আমাদের প্রথমে লাগবে কোষ কাকে বলে। তো এটা তো সবাই জানি, জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে, এটা ক নাম্বার প্রশ্নে দিতে পারে। দ্বিতীয় কথা, এই যে কোষকে আমরা একটা শব্দ দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে সেল। তাহলে সেল কোন ভাষার শব্দ? স্টার দিয়ে রাখো। আর সেল হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। এই সেল অর্থ কী বোঝায়? সেল অর্থ বোঝায় হচ্ছে প্রকোষ্ঠ। সেল অর্থ কী বোঝায়? সেল অর্থ প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে খালি জায়গা। এবার দেখো যে এই যে সেল, এই শব্দটার নামকরণ কে করছে? এই যে কোষের নামকরণ বা সেল, এটার নামকরণ কে করছে? রবার্ট হুক। তাহলে দেখো, রবার্ট হুক কী করে? কোষের নামকরণ করে। কোষের নামকরণ করেন কোন গ্রন্থে করছে? মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে করছে। খুবই ইম্পর্ট্যান্ট, এই গ্রন্থটার নাম মনে রাখবা। তাহলে রবার্ট হুক কোষের নামকরণ করছে, কোন গ্রন্থে করছে? মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে করছে। গেল। এবার দ্বিতীয় কথা, যে আমরা কোষের আবিষ্কারক কাকে জানি? রবার্ট হুককে। তো আসলে এখানে একটু সূক্ষ্মভাবে তোমাকে পড়তে হবে যে রবার্ট হুক হচ্ছে মৃত কোষের আবিষ্কারক, আর জীবিত কোষের আবিষ্কারক হচ্ছে, যে জীবিত কোষের আবিষ্কারক হচ্ছে লিওয়েন হুক। বলো কে? লিওয়েন হুক। কেমন? আচ্ছা, এবার আসো, আমরা এগুলো ধাপে ধাপে পড়াবো তোমাদেরকে। একটা কোষের মৃত অংশ, একমাত্র মৃত অংশ কোনটা যেন? কোষ প্রাচীর। তাহলে এই মৃত কোষের আবিষ্কারক বলতে বেসিক্যালি সে আবিষ্কার করতে পারছিল শুধু কোষ প্রাচীরটা, মাথায় রাখবা। তাহলে মৃত কোষের আবিষ্কারক বা কোষ প্রাচীর আবিষ্কারককে রবার্ট হুক, বা সেল এই নামকরণটা করছে তাও রবার্ট হুক। কিন্তু জীবিত কোষের আবিষ্কারককে লিওয়েন হুক। এবার আসো কোষবিদ্যা। এই যে কোষ সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা তোমরা জানো কোষবিদ্যা বা সাইটোলজি। এটার জনক হচ্ছে রবার্ট হুক। তাহলে এই জিনিসগুলো একটু পড়বা ভালো করে। আর লিওয়েন হুক তিনি জীবিত কোষের আবিষ্কারকের পাশাপাশি অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের সংজ্ঞা প্রদান করেন। আদি কোষ এবং প্রকৃত কোষের সংজ্ঞাও প্রদান করেন কে? লিওয়েন হুক। এগুলো আমরা কি করতাম? আবুল হাসান স্যারের বই হইলে তোমাকে ওখান থেকে লাইনগুলো দাগায় দিতাম। এখন আমরা দাগায় না দিয়ে এগুলো হ্যান্ড নোট আকারে দিছি, যে যে লাইনগুলো দাগায় পড়তে হবে সেগুলো তুমি এখন সুন্দর করে শুধু ওই লাইনগুলাই পড়তে পারবা তুমি সুন্দর করে। তাহলে এবার আসো যে দেখো, তাহলে এবার এইখান থেকে আমরা কিছু ইনফরমেশন জানবো, যে লাইনগুলো তোমাকে দাগায় পড়তে হয়তো। কোষতত্ত্ব প্রদান করেন কে? স্লেডেনোস 1, একবার শিখে ফেলবা। এই যে কোষ হলো জীবের গাঠনিক একক, সে শুধু গাঠনিক একক বলছে। আমরা একটু আগে কি করছি? কোষ জীবের গঠন ও কাজের একক। তাহলে এই বলছে শুধু গাঠনিক একক, তাহলে গাঠনিক এককে বলছে ব্রাকেট। আর গঠন এবং কাজের একক দুইটাই, গঠন ও কার্যকতা একক বলছে কে? ডি রবার্টিস। এটা একটু শিখে ফেলবা। পৃথিবীর সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। এই কোষটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। আর সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটা একটু দেখে রাখবা। আর মানবদেহের, এটা তো পৃথিবীতে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা? ক্ষুদ্রতম কোষ, ক্ষুদ্র মানে অণু, তাহলে অণুচক্রিকা। আর মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটা? লং, একদম দীর্ঘ। দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন, যেটার দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার। এটা কিন্তু মিটার, এটা সেন্টিমিটার করে দিবে তোমাকে পরীক্ষায়, তখন তুমি দেখবা যে আর ভুল করে বসে আসো। তাহলে এই জিনিসগুলো একটু তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আসো আমরা আরেকবার বলি, কোষতত্ত্ব প্রদান করেন স্লেডেনোস 1, কিন্তু কোষবিদ্যার জনককে? রবার্ট হুক। ভালো করে খেয়াল রাখতে হবে। মৃত কোষের আবিষ্কারক রবার্ট হুক, জীবিত কোষের আবিষ্কারক লিওয়েন হুক। তার এবার আসো যে ওই যে গাঠনিক একক বলছে কে? ব্রাকেট। আর গাঠন ও কার্যকতা একক বলছে কে? রাবার্টিস। আর এই যে সবচেয়ে বড় কোষ উট পাখি ডিম। আর মানবদেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে অণুচক্রিকা, সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ, যেটা দৈর্ঘ্য 1.37 মিটার, নট সেন্টিমিটার। তাহলে এইটুকু তুমি ভালো করে পড়বা, এগুলো তুমি নিজে নিজে সুন্দর করে মোটামুটি পারবা। এবার আসো আমরা এরপরে চলে আসি। তোমাকে কি করবে? অনেক স্যারে কোষ প্রাচীর থেকে শুরু করবে ডিরেক্ট, এগুলো পড়াবে না তেমন। অথবা এই ধরনের জিনিস প্রাথমিক আলোচনাগুলো করতে চাই। আমি কিন্তু তোমাকে প্রত্যেকটা লাইন পড়াচ্ছি, এগুলো বাদ দেওয়া যাবে না। আমি তোমাকে প্রত্যেকটা লাইন পড়াচ্ছি। এবার সো কোষ, এটা এসএসসির বইয়ে তুমি পড়ছো, তাও আমাদেরকে পড়াইতে হচ্ছে এখানে, যেহেতু আছে যে কাজের ভিত্তিতে এবং নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে।
তাহলে আমরা কোষকে দুই ভাগে ভাগ করবো, একটা কাজের ভিত্তিতে ভাগ করবো, একটা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে ভাগ করবো। কাজের ভিত্তিতে যেটা দেহ গঠনের কাজ করে সেটা দেহকোষ, আর যেটা জনন কাজ করে সে বা জনন কাজে অংশগ্রহণ করে সেটা জনন কোষ। তাহলে আমরা এটার কাজ জানি যে দেহ গঠন করা, এটার কাজ জনন কাজে অংশগ্রহণ করা। এবার আসো এই পার্থক্যটা থেকে বেসিক্যালি তোমাকে দুইটা পার্থক্য একদম পরীক্ষায় আসবে সেজন্য জানতে হবে ভালো করে। তুমি যদি পরীক্ষায় কোনগুলো আসবে সেগুলো না বুঝো তাহলে দেখবা যে তোমার প্রত্যেকটা লাইন পড়তে হচ্ছে এবং মনে রাখতে পারতেছো না। তাহলে দেখো দেহকোষ যেটা, দেহকোষ হচ্ছে সবসময় ডিপ্লয়েড, বলো কি ডিপ্লয়েড। এই যে ডিপ্লয়েড দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড বা 2n সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। আর জননকোষ হচ্ছে সবসময় হ্যাপ্লয়েড বা n সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। আর দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে আর জননকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। তুমি দেহকোষ এবং জননকোষের এই দুইটা পার্থক্য একদম ভালো করেই তোমাকে জানতে হবে। কি কি বললাম আবার বলো তো? দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, জননকোষ হচ্ছে হ্যাপ্লয়েড। দেহকোষ হচ্ছে তোমার মাইটোসিস বিভাজন সংগঠিত হয় আর জননকোষে মিওসিস বিভাজন সংগঠিত হয়। এবার আসো আরেকটা জিনিস জানতে হবে, জননকোষের উদাহরণ, এটাও স্টার দিয়ে পড়বা তুমি। জননকোষ আছে এগুলা শুক্রাণু, ডিম্বাণু এবং ছত্রাকের স্পোর। যেমন তুমি দেখবা, তুমি যখন পড়বা আবুল হাসান স্যারের বইয়ে শুধু শুক্রাণু এবং ডিম্বাণুই হচ্ছে তোমার কি জননকোষের উদাহরণ। ছত্রাকের স্পোর এটা অন্য রাইটারের ইনফরমেশন, তাহলে এটাও আমি এখানে তোমাকে কোলাবোরেশন করে দিছি। তাহলে শুক্রাণু, ডিম্বাণু এবং ছত্রাকের স্পোর এগুলো হচ্ছে জননকোষ। এগুলো ছাড়া বাকি যা থাকবে সবগুলো কী কোষ হবে? দেহকোষ। তাহলে গেল আরও দুইটা লাইন, এই দুইটা লাইনও আমাদের আবুল হাসান স্যারের বইয়ে তুমি পাবা না, এগুলোও আমি ভিন্ন রাইটারের ইনফরমেশন এখানে অ্যাড করছি, সেগুলো একটু দেখো। এবার আমাদের প্রথম দেহকোষ কি জানো? জাইগোট। জাইগোট থেকে আবার আমাদের পরবর্তী কোষগুলা আস্তে আস্তে বিভাজিত হয়ে হয়ে সৃষ্টি হয়েছে। তাহলে বলো তো বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে কোন কোষ? দেহকোষ। আর এটা কি এরকম বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে? পারে না। তবে জনন কোষগুলা কি করতে পারে? ওই যে শুক্রাণু, ডিম্বাণু এগুলো আস্তে আস্তে ওই যে যৌন জননের মাধ্যমে বংশগতীয় তথ্য কী করতে পারে? সঞ্চারিত করতে পারে। তাহলে জনন কোষে বংশগতীয় তথ্য সঞ্চারিত হয় আর এটা সঞ্চারিত হয় না। তাহলে আসো আমরা দেহকোষ এবং জননকোষের আবার পার্থক্য বলি। প্রথমে দেহকোষের কাজ দেহ গঠন করা, জননকোষের কাজ জনন কাজে অংশগ্রহণ করা। দেহকোষ ডিপ্লয়েড, জননকোষ হ্যাপ্লয়েড। দেহকোষে মাইটোসিস ঘটে, জননকোষে মিওসিস ঘটে। তারপর হচ্ছে দেহকোষ বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে, জননকোষ পারে না। তারপর হচ্ছে বংশগতীয় তথ্য সঞ্চারিত করতে পারে জননকোষ, দেহকোষ পারে না। আর এদিকে জননকোষের উদাহরণ হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু এবং ছত্রাকের স্পোর। আর তোমার বাকিগুলা হচ্ছে দেহকোষ। ইনশাল্লাহ তুমি এটা পারবা। এবার চলে আসো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। যার নিউক্লিয়াস সুগঠিত নয় সেটা আদিকোষ, যার নিউক্লিয়াস সুগঠিত সেটা কি কোষ? প্রকৃত কোষ। তাহলে প্রকৃত কোষ আবার দুই ধরনের, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এখন তোমাদেরকে আমরা পড়াবো এই পার্থক্যগুলো, এখন তোমাকে আমি পড়াবো। আসো প্রথমে আসো যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। তাহলে প্রথমে আমরা তোমাদেরকে পড়াচ্ছি হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। আসো তাহলে দেখো, আমরা বাচ্চাদের মতো তোমাকে উদ্ভিদ কোষে এটা থাকে, প্রাণী কোষে এটা থাকে না এগুলো বলবো না, আমি তোমাকে পুরাটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতেছি বা চিত্রে সব নিয়ে আসতেছি। দেখো এবার যে উদ্ভিদ কোষ, তাহলে উদ্ভিদ কোষে তুমি যখন আঁকবা একটা কোষ আঁকলে তোমাকে আগে কোষের একটা এরকম করে বাউন্ডারি দিয়ে দিতে হবে, যেটাকে আমরা কোষঝিল্লি বলবো। তাহলে এটা কোষঝিল্লি আঁকলাম আমরা। ঠিক প্রাণী কোষের জন্য আমরা একটা কোষঝিল্লি আঁকতেছি, প্রাণী কোষের জন্য আমরা একটা কোষঝিল্লি আঁকতেছি। দেখো প্রাণী কোষের জন্য আমরা একটা কোষঝিল্লি আঁকতেছি, এই যে আঁকলাম। তাহলে আবার একটু দেখো, এই কোষঝিল্লিটা একদম মসৃণ, কিন্তু এই কোষঝিল্লিতে কিছু আঙ্গুলের মতো ভাঁজ দেখা যাচ্ছে। তাহলে আঙ্গুলের মতো ভাঁজ বা আঙ্গুলের মতো প্রবর্ধন, আঙ্গুলের মতো প্রবর্ধন, এটাকে আমরা বলি হচ্ছে বায়োলজিতে বিলাই। বলো কি বলি? বিলাই। তাহলে এখন আসো এই বিলাইয়ের কাজকে আমি একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করতেছি। এই বিলাই কী করে বলো তো? এই যে বিলাইগুলো যদি এরকম ডিজেপেয়ার করে ফেলি, আমি এই ফুলগুলো যখন আমি এরকম সরাই ফেলবো তখন দেখবো যে এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এই বিলাইয়ের কাজ হচ্ছে সুসন্তল বৃদ্ধি করা। বলো এই বিলাই যেখানে যেখানে থাকবে এই বিলাই কী করবে বলো? সুসন্তল বৃদ্ধি করবে। তাহলে এই জন্য এই বিলাইকে আমরা শোষণের একক বলি। যেখানে যেখানে শোষণ হবে সেখানে সেখানে বিলাইটা থাকবে। ওই যে এটা এরকম সুসন্তলটা বৃদ্ধি করে শোষণে সহায়তা করে। যেমন বিলাই তুমি আমাদের ক্ষুদ্রান্তে পাবা, তারপর হচ্ছে তুমি গাছফড়িংয়ের ম্যালপিজিয়ান নালিকাতে পাবা, এরকম বিলাইগুলো পাবা।
তাহলে পরীক্ষায় যদি আসে শোষণের একক কোনটা, সেটা হচ্ছে বিলাই। কিভাবে শোষণ করে সে? ওই শোষণতলটাকে বড় করে, সারফেস এরিয়াটাকে বড় করে সে এই শোষণটা করে। গেল। তাহলে বলো এইখানে আমরা যে ফোল্ডগুলো দেখতে পাচ্ছি বা আঙুলের মতো প্রবর্ধনগুলো দেখতে পাচ্ছি, এগুলো ছোট ছোট। তাহলে ছোট ছোট মানে হচ্ছে মাইক্রো, আর আঙুলের মতো বাস মানে হচ্ছে বিলাই। তাহলে এগুলোর নাম হচ্ছে মাইক্রোবিলাই। তাহলে বলো তো এই মাইক্রোবিলাই প্রাণী কোষের কোষঝিল্লিতে আছে, কিন্তু উদ্ভিদ কোষের কোষঝিল্লিতে নাই। তাহলে এটা একটা পার্থক্য হয়ে গেল। এবার দ্বিতীয় কথা, তুমি উদ্ভিদ কোষের কোষঝিল্লির বাইরে এরকম একটা কোষ প্রাচীর পাবা, এরকম একটা কোষ প্রাচীর পাবা, তাই না? কিন্তু প্রাণী কোষের কোষঝিল্লিতে কোনো কোষঝিল্লির বাইরে কোনো কি নাই, কোষ প্রাচীর নাই। তাহলে এটাও আরেকটা পার্থক্য হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কোষ প্রাচীর। এরপর আসো যে এই যে তোমার এটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে খাদ্য তৈরি করতে পারে এরকম একটা অঙ্গাণু আছে, তোমরা সবাই এটা সম্পর্কে অবগত। এটা হচ্ছে তোমার প্লাস্টিড, এটা হচ্ছে প্লাস্টিড। এই যে প্লাস্টিড, এরকম একটা প্লাস্টিড থাকে, যেটা কোথায় থাকে না বলো তো? যেটা প্রাণী কোষে থাকে না। তাহলে এটা হচ্ছে প্লাস্টিড, এটা উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। তাহলে এটাও আমরা পারবো আশা করি। এখানে প্লাস্টিড নাই। এবার আরেকটা জিনিস দেখো তো, আরও সহজ। এই যে এখানে দেখো, আমি এখানে একটা এভাবে করে একটা সিলিন্ডারের মতো করে একটা অঙ্গাণু আঁকতেছি। দেখো এই যে সিলিন্ডারের মতো একটা অঙ্গাণু আঁকতেছি। এই অঙ্গাণুটার নাম হচ্ছে সেন্ট্রিওল। বলো এটার নাম কি? সেন্ট্রিওল। সিলিন্ডারের মতো দেখো সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল যেটা, এটা শুধু প্রাণী কোষে পাবা, তুমি উদ্ভিদ কোষে পাবা না। তাহলে সেন্ট্রিওল হচ্ছে প্রাণী কোষে থাকে এবং উদ্ভিদ কোষে থাকে না। দেখো চিত্র তোমার সাথে কথা বলবে। তাহলে দেখো সেন্ট্রিওল আমরা প্রাণী কোষে দিচ্ছি, উদ্ভিদ কোষে দিই নাই। তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল চারটা পার্থক্য হয়ে গেছে। কোষ প্রাচীর প্লাস্টিড এখানে আছে, ওখানে নাই, দুইটা পার্থক্য গেল। আর এখানে মাইক্রোবিলাই সেন্ট্রিওল আছে, ওখানে নাই। তাহলে চারটা পার্থক্য হয়ে গেল। এবার আসো, এটা চিনো কিনা তুমি দেখো তো। এটা কি? এটা হচ্ছে কোষ গহ্বর। বলো এটা কি? কোষ গহ্বর। তাহলে এইটা হচ্ছে কোষ গহ্বর। তাহলে এই কোষ গহ্বর এখানে আছে, এবং কোষ গহ্বরের সাইজটা কীরকম বলো তো? বড় নাকি ছোট? বড়। একটা আঁকছি নাকি অনেকগুলো আঁকছি বলো তো? একটা। তাহলে কোষ গহ্বর এখানে উপস্থিত এবং সেটা বড় এবং একটি হয়। আর এখানে অনুপস্থিত যদিও থাকে, মাঝে মাঝে থাকে, সেগুলো এরকম ছোট ছোট হয় এবং অসংখ্য হয়। ছোট ছোট হয় এবং অসংখ্য হয়, এরকম অসংখ্য হয়। তাহলে এখানেও আমরা কোষ গহ্বর পাচ্ছি, তাই না? এখানেও আমরা কি পাচ্ছি? কোষ গহ্বর পাচ্ছি, কোষ গহ্বর পাচ্ছি। কোষ গহ্বর পাচ্ছি। তবে কোষ গহ্বরটা এখানে নাই, নাও থাকতে পারে, অথবা থাকলেও সেটা কি হবে? ছোট ও অসংখ্য হবে, অনেক হবে। ভালো করে খেয়াল করবে, এটা হচ্ছে কোষ গহ্বর। তাহলে কোষ গহ্বরের পার্থক্য এখানে উপস্থিত, এখানে অনুপস্থিত। অথবা বলতে পারো এখানে কোষ গহ্বর বড় একটি, আর ওখানে ছোট এবং অসংখ্য। তাহলে গেল। এবার আসো আমরা একটু আরেকটা চিত্র আঁকতেছি বা আরেকটা অঙ্গাণু আঁকতেছি। তুমি সেটা চিনবা দেখলেই। এই যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস আঁকতেছি আমরা। এই যে নিউক্লিয়ার পর্দা দিছি, নিউক্লিওলাস দিছি, তারপর হচ্ছে যে আমরা সুতাটা বা ক্রোমাটিন তন্তুটা দিচ্ছি আমরা, তারপর হচ্ছে আমরা এখানে কি দিচ্ছি? এই যে নিউক্লিওপ্লাজম দিচ্ছি, এই যে নিউক্লিওপ্লাজম দিচ্ছি। ঠিক সেমভাবে দেখো আমরা এখানেও সেটা আঁকবো। এই যে এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম দিলাম, এই যে নিউক্লিওপ্লাজম দিচ্ছি আমরা, নিউক্লিওপ্লাজম দিচ্ছি, এই যে নিউক্লিওপ্লাজম দিলাম। তাহলে বলো তো পার্থক্যটা কোথায়? আমরা এটা পার্থক্যের মধ্যে কেন আঁকলাম? এটা পার্থক্যটা কোথায়? তাইলে দেখো তো, এই যে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এখানেও সেম, এটা নিউক্লিয়াস। তাহলে পার্থক্যটা কোথায় বলো তো? এই নিউক্লিয়াসটা হচ্ছে এখানে কোথায় অবস্থিত? কোষের এক পাশে বা পরিধির দিকে অবস্থিত। কোষের কোথায় অবস্থিত? পরিধির দিকে অবস্থিত, পরিধির দিকে অবস্থিত। আর এখানে নিউক্লিয়াসটা কোথায় অবস্থিত? এখানে নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থিত। তাহলে দেখো
এই পার্থক্যটা তোমার হয়ে গেল। তাহলে দেখো তো আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে পার্থক্যগুলো পড়াইলাম, এখানে তুমি দেখো অনায়াসে তুমি 6টা পার্থক্য এই চিত্র থেকে বলতে পারবা। বাচ্চাদের মতো এটা আছে এটা নাই পড়তে হবে না, তোমার যখন চিত্রটা মাথায় থাকবে, চিত্রটা যখন তুমি কল্পনা করতে পারবে, তোমার হয়ে গেল। যেমন আমরা বলতে পারি যে কোষ প্রাচীর এখানে আছে ওখানে নাই, তারপর প্লাস্টিক এখানে আছে ওখানে নেই, কোষ গহ্বর এখানে আছে ওখানে নেই, অথবা এখানে বড় একটি আর ওখানে ছোট এবং অসংখ্য। তারপর বলতে পারো মাইক্রোবিলাই এখানে আছে ওখানে নাই, সেন্ট্রিওল এখানে আছে ওখানে নাই, আর নিউক্লিয়াস এখানে পরিধির দিকে, এখানে নিউক্লিয়াস কেন্দ্রে। তাহলে 6 নাম্বার। তাহলে 6টা পার্থক্য তোমার হয়ে গেল। এই হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য, আশা করি তুমি পারবা। আবার বলি, তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্লাস্টিড আছে, কোষ গহ্বর আছে, আর প্রাণী কোষে এগুলা নাই। প্রাণী কোষে মাইক্রোভিলাই সেন্ট্রিওল আছে, আর এটা উদ্ভিদ কোষে নাই। আর দুইজনের ক্ষেত্রে নিউক্লিয়াস আছে, উদ্ভিদ কোষে সেটা পরিধির দিকে, প্রাণী কোষে সেটা কেন্দ্রের দিকে। ইনশাল্লাহ তুমি পারবা। এরপর আসো যে আমরা এখন আসবো হচ্ছে যে আদিকোষ এবং প্রকৃত কোষের যে পার্থক্যটা সেটা। এটা হচ্ছে আদিকোষ লিখলাম আমরা এখানে, আর এদিকে হচ্ছে প্রকৃত কোষ লিখলাম। এখন একটু খেয়াল করতে হবে তোমাকে যে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে তুমি এসএসসিতে এগুলো নিয়ে মোটামুটি বেসিক কিছু কথা পড়ছো, 4-5টা পার্থক্য বা 4-5টা লাইন তুমি জানো। কিন্তু এখানে তুমি দেখবা যে তোমাকে ভর্তি পরীক্ষার জন্য যখন তুমি পড়বা, যে দেখো আদিকোষ প্রকৃত কোষের, দেখো এখানে আমরা 14টা পার্থক্য দেখাইছি, 14টা পার্থক্য আদিকোষ প্রকৃত কোষের আমরা 14টা পার্থক্য দেখাইছি। এই যে দেখো 14টা পার্থক্য দেখাইছি, আদিকোষ প্রকৃত কোষের 14টা পার্থক্য দেখাইছি, এই যে 14টা। তাহলে এই 14টা পার্থক্য পড়লে তোমার কি হবে, পুরা যা যা এমসিকিউ এখান থেকে আসে এটা কাভার হবে। তাহলে এটা এমসিকিউর জন্য পুরা বক্সটা বা পুরা পার্থক্যটা 3 স্টার। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়েকবার প্রশ্ন আসছে। তাহলে তোমার এই পার্থক্যটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে তুমি এসএসসিতে পড়ছিলে যে 4-5টা, আর এখানে তোমাকে ডিটেইলস পড়তে হবে, মানে 14টা। এইগুলো আমি অন্যান্য রাইটারেরগুলো সহ একসাথে করে 14টা করে যা মানে যতগুলো লাগবে অতগুলো আমি এখানে দিছি। তাহলে আসো আমরা এবার কনসেপ্ট সহ পড়ি। তাহলে প্রথমে আসো যে আদিকোষ প্রকৃত কোষ। তাহলে ভালো, এটাকে আমরা আদিকোষ কেন বলি এগুলো তোমরা সবাই জানো, এসএসসিতে পড়ছো। এই আদিকোষের নিউক্লিয়াসটা কি সুগঠিত নয়। তাহলে নিউক্লিয়াস সুগঠিত নয় মানে কি বলো তো, নিউক্লিয়াস আদি প্রকৃতির। বলো কি প্রকৃতির? আদি প্রকৃতির। আদি প্রকৃতির মানে কি? আবার আমরা বলি না যে দেখো তো আদিম যুগ, আদি মানে পূর্ববর্তী, শুরুর দিকের অবস্থা। তাহলে এখানে নিউক্লিয়াসটা সুগঠিত নয়, নিউক্লিয়াসটা কীরকম? আদি প্রকৃতির, মানে শুরুর দিকে একটা নিউক্লিয়াস সৃষ্টির সময় যেরকম ছিল সেটা। আর এখানে নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত। তাহলে এখানে নিউক্লিয়াসটা কি? এখানে নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত। তাহলে এখানে নিউক্লিয়াসটা কীরকম বল? এখানে নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত। তাহলে এখন সুগঠিত মানে কি? ধরো আমি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ, যা যা থাকা দরকার সব আছে, আমি সুগঠিত। তাহলে আমি যখন একদম আদি অবস্থায় ছিলাম, মায়ের পেটে ছিলাম, তখন তো আমি এরকম সুগঠিত ছিলাম না, আমার অনেক কিছু ল্যাকিংস ছিল তখন। ঠিক সেম একটা নিউক্লিয়াস সুগঠিত মানে কি সেটা তোমাকে আগে বুঝতে হবে। তাহলে একটা নিউক্লিয়াস সুগঠিত বলতে এরকম যে একটা নিউক্লিয়াসে দেখো, একটা নিউক্লিয়াসে নিউক্লিয়ার পর্দা থাকবে, হ্যাঁ, একটু আগে যেরকম আঁকলাম, নিউক্লিওলাস থাকবে, এই যে নিউক্লিওলাস থাকবে। তারপর হচ্ছে তোমার এভাবে করে একটা নিউক্লিয়ার রেটিকুলাম বা সুতা থাকবে, বা ক্রোমাটিন তন্তু বলি আমরা সেটাকে, এভাবে করে থাকবে। আর এখানে তোমার নিউক্লিওপ্লাজম বা তরল পদার্থ থাকবে। তাহলে এই 4টা জিনিস থাকলে আমরা নিউক্লিয়াসকে কি বলবো? সুগঠিত বলতে পারবো। এই যে সুগঠিত নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস সুগঠিত। তাহলে নিউক্লিয়াস সুগঠিত মানে কি বলো? এই যে এইরকম 4টা যা যা থাকা দরকার সবই আছে। আর নিউক্লিয়াস সুগঠিত নয় মানে কি? তাহলে এটাতে প্রথমের দিকে সব ছিল না, প্রথমের দিকে শুধুমাত্র এরকম করে একটা সুতার মতো অংশ ছিল, যেটা হচ্ছে ওই ক্রোমাটিন তন্তুটা ছিল শুধুমাত্র। কি ছিল? ক্রোমাটিন তন্তুটা ছিল। তাহলে আবার বলো তো, এই যে এই নিউক্লিয়াসটা তো কোষের বাইরের কোনো কিছু না। তাহলে এটা তো নিশ্চয়ই এরকম একটা কোষের মধ্যে আছে, যেটা একটা সেই কোষটা। তাহলে এই নিউক্লিয়াসটা তো নিশ্চয়ই কোষের বাইরে কিছু না। তাহলে এই যেটা এই কোষটাতে আছে, খেয়াল করো, এই কোষটাতে আছে। তাহলে এখন একটু এবার বুঝতে হবে তোমাকে। তাহলে এখানে আমরা নিউক্লিয়াস সুগঠিত বলতে কি বোঝাচ্ছি? এই যে এখানে নিউক্লিয়ার পর্দা আছে,
তারপরে যে নিউক্লিওলাস আছে এটা হচ্ছে নিউক্লিওলাস, তারপর এই যে তোমার এখানে তরল পদার্থগুলো আছে তার মানে হচ্ছে নিউক্লিওপ্লাজম, তারপর হচ্ছে এখানে ক্রোমাটিন তন্তু রয়েছে। ক্রোমাটিন তন্তু রয়েছে কেমন? আর এখানে কি রয়েছে? শুধুমাত্র ক্রোমাটিন তন্তু রয়েছে। এখানে শুধুমাত্র কি রয়েছে বলো? এখানে শুধুমাত্র ক্রোমাটিন তন্তু রয়েছে। তাহলে তোমাকে বুঝতে হবে, তাহলে এবার তোমাকে পরীক্ষায় আসবে যে আদিকোষে কী কী নেই। তাহলে আদিকোষে কী কী নেই? আদিকোষের নিউক্লিয়াসে কী কী নেই বলো তো? পরীক্ষায় আসবে আদিকোষের, এগুলা আদিকোষে নেই। তাহলে আদিকোষের নিউক্লিয়াসে, তাহলে আদিকোষে নেই হচ্ছে কী কী বলো? আদিকোষে নেই হচ্ছে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম নাই। তাহলে এটাই বোঝাচ্ছে, ভালো করে খেয়াল করো, এটাই সুগঠিত নয়। এবার একটু আমরা আরেকটু পরে যাব, খেয়াল করো। এবার আসো যে এই যে আমরা যে নিউক্লিয়াস বললাম, নিউক্লিয়াস, তাহলে বলো তো নিউক্লিয়াসের যে অংশগুলো আছে তার মধ্যে বংশগতীয় বস্তু কোনটা? ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু যেটা সেটা। তাহলে এখন এবার পরীক্ষায় প্রশ্ন আসবে বা তোমার লাগবে পরীক্ষার জন্য, এই ক্রোমোজোম যেটা, এই ক্রোমোজোমের দুইটা অংশ থাকে রাসায়নিকভাবে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ক্রোমোজোম হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং হিস্টোন নামক একটা প্রোটিন নিয়ে গঠিত। হিস্টোন নামক একটা প্রোটিন নিয়ে গঠিত, এই প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন। এখন আসো খেয়াল করো, তাহলে নিউক্লিক অ্যাসিড এবং হিস্টোন প্রোটিন। এখন আমাকে জানতে হবে যে আদিকোষ, দেখো ক্রোমাটিন তন্তু কিন্তু দুইটাতেই আছে, এটাতেও আছে এটাতেও আছে, তাহলে এটা আদি প্রকৃতি, তাহলে এটাতে নিশ্চয়ই কিছু লেকিংস থাকবে। কী লেকিংস আছে? এই যে এখানে নিউক্লিক অ্যাসিড থাকলেও আদিকোষে প্রোটিন, হিস্টোন প্রোটিনটা থাকবে না, তাহলে এটা আদিকোষে হিস্টোন প্রোটিন নেই, আদিকোষে হিস্টোন প্রোটিন নেই, তাহলে আদিকোষে এই যে হিস্টোন প্রোটিনটা নেই, আদিকোষে হিস্টোন প্রোটিনটা কি থাকবে না। ভালো করে তোমাকে এটা বুঝতে হবে। এবার গেল যে নিউক্লিক অ্যাসিড। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার নিউক্লিক অ্যাসিড আবার কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে, এগুলো তুমি জানো দুই ধরনের, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, আরটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। তাহলে এই হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড। এরপরে তোমার লাগবে যে নিউক্লিক অ্যাসিড দুই প্রকার কেন? কারণ ডিএনএ যেটা সেটা হচ্ছে দ্বিসূত্রক, আর আরএনএ যেটা সেটা হচ্ছে একসূত্রক। গেল। এখন এরপরে আরবার লাগবে এই যে ডিএনএ দ্বিসূত্রক, ঠিক আছে, তাহলে একটা ডিএনএ হচ্ছে এরকম, এই যে দ্বিসূত্রকের মধ্যে আবার এরকম বৃত্তাকার, আরেকটা ডিএনএ হচ্ছে দ্বিসূত্রকের মধ্যে এই যে দ্বিসূত্রকের মধ্যে এরকম সূত্রাকার। তাহলে একটা হচ্ছে বৃত্তাকার, আরেকটা হচ্ছে কি বলতো সূত্রাকার। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তুমি ডিএনএ কোনটা দেখো সবসময়? এটা, তাহলে এটা কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে প্রকৃত কোষে, এটা প্রকৃত কোষে থাকবে। তাহলে প্রকৃত কোষের ডিএনএ কীরকম হবে বলো? সূত্রাকার হবে। আর আদিকোষের ডিএনএ কীরকম হবে? আদিকোষের ডিএনএ হবে বৃত্তাকার। আদিকোষের ডিএনএ কীরকম হবে? বৃত্তাকার। তাহলে এখান থেকেও আমরা দুইটা পার্থক্য জানলাম। একটা পার্থক্য হচ্ছে যে আদিকোষের ক্রোমোজোমের মধ্যে হিস্টোন প্রোটিন থাকবে না, ওখানে হিস্টোন প্রোটিন থাকবে। আর এখানে ডিএনএ বৃত্তাকার হবে আদিকোষে, আর প্রকৃত কোষে ডিএনএ কী হবে? সূত্রাকার হবে। এই জিনিসটা তুমি জানলা। এখন আসো, এই যে দেখো এই ডিএনএ, দেখো খেয়াল করো, এই ডিএনএটাকে আমরা এরকম খণ্ড করতেছি, দেখো ডিএনএটাকে আমি এরকম খণ্ড করলাম, এই যে ডিএনএটাকে আমি এরকম খণ্ড করলাম, এই যে খণ্ড, ডিএনএটাকে আমি এরকম খণ্ড করলাম, এই যে একটা খণ্ড করলাম, এখানে আরেকটা খণ্ড করলাম, সাপোজ এই যে খণ্ড করলাম, এই যে এখানে আরেকটা খণ্ড করলাম। তাহলে আমি ডিএনএকে এরকম খণ্ড করলে, দেখো তোমরা অনেকে এটা জানো না যে ডিএনএকে আমি যদি এরকম খণ্ড করি, এই যে খণ্ড করি, এই খণ্ডগুলোকে আমরা কি বলি জানো? এই খণ্ডগুলোকে বলি হচ্ছে আমরা জিন। তাহলে ডিএনএর খণ্ডকে কি বলা হয় বলো তো? জিন বলা হয়। এটাও তোমাকে একটু শিখে রাখলাম। গেল। এবার আসো যে খেয়াল করো, এই যে ডিএনএ, আমরা যে ডিএনএর কথা বললাম, এই যে ডিএনএ, আমরা যে ডিএনএর কথা বললাম,
তাহলে ডিএনএ থেকে পরবর্তীতে আরএনএ তৈরি হয়। আরএনএ থেকে পরবর্তীতে তৈরি হয় হচ্ছে প্রোটিন। তাহলে দেখো ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয় এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। এটার উপর আমরা আলাদা ক্লাস নিব, এই অধ্যায়টা বড়, আমরা প্রত্যেকটা টপিকে ডিটেইলস এবং আলাদা আলাদা ক্লাস নিব। তাহলে ট্রান্সক্রিপশন আলাদা করে পড়াবো। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা ট্রান্সক্রিপশন বলি, আর আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। বলো কি বলি? ট্রান্সলেশন। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, এই যে ট্রান্সক্রিপশনের জন্য একটা এনজাইম লাগে, এই প্রক্রিয়ার জন্য একটা এনজাইম লাগবে। এই এনজাইমটার নাম হচ্ছে, এই যে দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কী তৈরি হয়? আরএনএ তৈরি হয়। তাহলে এই জন্য এই এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে। এবার সেকেন্ড ওয়ান হচ্ছে এই আরএনএ পলিমারেজ এনজাইম আদিকোষে এবং প্রকৃত কোষে আদিকোষে এই আরএনএ পলিমারেজ এনজাইম হচ্ছে মাত্র এক প্রকার, খুব ইম্পর্টেন্ট। আর প্রকৃত কোষে এই আরএনএ পলিমারেজ এনজাইম হচ্ছে 3 প্রকার। এই জিনিসটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। এবং এই জিনিসটা আরএনএ পলিমারেজ কীভাবে কাজ করে, কীভাবে ট্রান্সক্রিপশন করে, এগুলো আমরা ট্রান্সক্রিপশন ক্লাসে যখন যাব তখন পড়াবো সুন্দর করে। তাহলে বলো তো এখানে আমরা কি বলতে পারি যে এই যে ট্রান্সক্রিপশনের পরে কি হয়? ট্রান্সলেশন হয়, তাই না? এই সিনারিওটা কি? ট্রান্সক্রিপশনের পরে কি হয়? ট্রান্সলেশন হয়। এটাই তো নর্মালি হয়, তাই না? তাহলে নর্মালি এই যে হচ্ছে, এই ব্যাপারটা কোথায় হবে বলো তো? আদিকোষে হবে নাকি প্রকৃত কোষে হবে? চোখ বন্ধ করে প্রকৃত কোষে হবে, কারণ প্রকৃত কোষই তো উন্নত কোষ। এইখানেই যে ব্যাপারটা নর্মালি হওয়ার সেটাই তো হবে। তাহলে প্রকৃত কোষে ট্রান্সক্রিপশন পরে ট্রান্সলেশন হয়। তাহলে আবার প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার আদিকোষে কীরকম হয়? যে আদিকোষে তো আপনার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দুটাই হয়। তাহলে আদিকোষে কী হয়? ট্রান্সক্রিপশন এবং ট্রান্সক্রিপশনের সাথে সাথে ট্রান্সলেশন হয়। ট্রান্সক্রিপশনের সাথে দুইটা একসাথে হয় আর কি, সাথে সাথে ট্রান্সলেশন ঘটে। ট্রান্সক্রিপশনের সাথে সাথে ট্রান্সলেশন ঘটে। তাহলে এই জিনিসগুলোও তুমি পারবা আশা করি। কেমন? এবার আসো যে এই যে এখানে খেয়াল করো, এই যে এখানে যে জিনের কথা বললাম আমি, আবার এই যে জিনের কথা বললাম, এই যে জিন, এই যে আমি জিনের কথা বললাম, খেয়াল করবা এই জিন প্রকাশের, খেয়াল করবা জিন প্রকাশের একক। আদিকোষের বেলায় জিন প্রকাশের একক, আদিকোষের বেলায় এই জিন প্রকাশের একক, আদিকোষের বেলায় জিন প্রকাশের একক। এই জিন যে প্রকাশ হবে, জিন যে বৈশিষ্ট্য প্রকাশ করবে, সেই বৈশিষ্ট্য প্রকাশটা একটা ইউনিট আকারে হয়, যেটা আমরা তোমাদের এই অধ্যায়ে কোডন যখন পড়াবো, লাস্ট ক্লাসে অধ্যায়ে তোমাকে আমরা ওই অপেরণটা পড়াবো। তো এই যে আদিকোষে যে জিন প্রকাশের একক, সেটাকে আমরা বলবো আদিকোষে সরায়া আছে, তাহলে সরায়া দিয়ে মনে রাখবা হচ্ছে অপেরণ। তাহলে সরায়া দিয়ে কি মনে রাখবো বললাম? সরায়া দিয়ে মনে রাখবা হচ্ছে অপেরণ। এই যে আদিকোষে সরায়া আর কি। তাহলে এখানে আদিকোষের জিন প্রকাশের একক হচ্ছে অপেরণ। আদিকোষে জিন প্রকাশের একক কি বলো তাহলে? আদিকোষে জিন প্রকাশের একক হচ্ছে অপেরণ। আদিকোষে জিন প্রকাশের একক কি? অপেরণ। বলো আদিকোষে জিন প্রকাশের একক কি? অপেরণ। তাহলে অপেরণ এটা আদিকোষে আছে, প্রকৃত কোষে নাই। প্রকৃত কোষে জিন প্রকাশ হয় আরও কিছু প্রক্রিয়ার মাধ্যমে, সেগুলো আমরা তোমাদের লাস্টে গিয়ে এই অধ্যায়ের ওখানে পড়াবো। তাহলে আবার বলতেছি, তাহলে জিন যে বৈশিষ্ট্য প্রকাশ করে, এই জিন প্রকাশের এককটা হচ্ছে আদিকোষের ক্ষেত্রে কি? অপেরণ। তাহলে এটা আমরা তোমাদেরকে লাস্টে গিয়ে বলবো আরও সুন্দর করে। তাহলে এই জিনিসটা প্রকৃত কোষে থাকে না। আবার গেল, এরপরে আসো যে এইখানে আমরা এবার এই জিনিসগুলো শেষ করলাম নিউক্লিয়াস ভিত্তিক। এবার বলো তো এই যে দেখো নিউক্লিয়াসের বাইরে যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটা কি? সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বাইরে যে ফাঁকা জায়গা রয়েছে এটা কি বলো? এটা হচ্ছে সাইটোপ্লাজম। আর এখানে নিউক্লিয়াসের বাইরে যে ফাঁকা জায়গা রয়েছে এটাও সাইটোপ্লাজম। তাহলে এখন তুমি চিন্তা করো, এই সাইটোপ্লাজম হতে নিউক্লিয়াসকে আলাদা করছে কে? নিউক্লিয়ার পর্দা। কে? নিউক্লিয়ার পর্দা। তাহলে এখন আমার মনে প্রশ্ন হতে পারে যে তাইলে এখানে বলো তো ক্রোমোজোমটা কোথায় অবস্থান করতেছে? নিউক্লিয়াসে নাকি সাইটোপ্লাজমে?
তাহলে এখানে ক্রোমাটিন তন্তুটা অবস্থান করতেছে কোথায়? নিউক্লিয়াসে। কারণ এখানে তো আলাদা, এই যে পর্দা থাকার কারণে এটা আলাদা, তাহলে এটা নিউক্লিয়াসে অবস্থান করে। তাহলে ক্রোমাটিন তন্তু কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসে অবস্থান করে। এই যে নিউক্লিয়াসে অবস্থান করে, নিউক্লিয়াসে অবস্থান করে, তাই না? এরপরে আসো যে এখানে ক্রোমাটিন তন্তুটা কোথায় অবস্থান করে, তাহলে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে এটা অবস্থান করে, দেখো এখানে যেহেতু আলাদা নিউক্লিয়ার পর্দা নাই, দ্যাট মিনস এটা সাইটোপ্লাজমের সাথে মিশে গেছে। তাহলে এটা অবস্থান করে কোথায়? এটা সাইটোপ্লাজমে অবস্থান করে। এটা কোথায় অবস্থান করে? এটা হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থান করে। 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 গেল। তাহলে ক্রোমাটিন তন্তু এখানে সাইটোপ্লাজমে অবস্থান করে। পারবা? তাহলে এই পার্থক্যগুলো আমরা পড়ে ফেললাম। এবার আসো যে এখানে দেখো, তাহলে নিউক্লিয়াস যদি সুগঠিত হয় তার সাইটোপ্লাজমে কী হবে? সুগঠিত হবে। সুগঠিত হওয়া মানে সব কিছু থাকবে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, রাইবোজোম, লাইসোসোম, পারক্সিসোম, কোষ কঙ্কাল, তারপর হচ্ছে তোমার এই যে কোষগহ্বর, এই সব থাকবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে সকল সাইটোপ্লাজমে অঙ্গাণু উপস্থিত। এই যেখানে সকল অঙ্গাণু উপস্থিত বলতে পারি কিনা বলো তো? বলতে পারি, একদম অনায়াসে বলতে পারি, কারণ এটা তো সুগঠিত। তাহলে সকল অঙ্গাণু উপস্থিত মানে হচ্ছে এখানে কি কোষ কঙ্কাল থাকবে নাকি থাকবে না বলো? কোষ কঙ্কাল অবশ্যই থাকবে, এই যে কোষ কঙ্কালও থাকবে, তাই না? তাহলে এখানে তোমার কোনো সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকবে না, কোষ কঙ্কালও থাকবে না, শুধুমাত্র একটা সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকবে। সেই সাইটোপ্লাজমে অঙ্গাণুটার নাম হচ্ছে রাইবোজোম। বলো কি? রাইবোজোম। খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে এখানে শুধুমাত্র রাইবোজোম নামক সাইটোপ্লাজমে অঙ্গাণুটা থাকবে। এবার আসো, তাহলে রাইবোজোম নিশ্চয়ই এখানেও আছে, এখানে তো সবাই আছে মানে এখানে নিশ্চয়ই রাইবোজোম আছে, এখানেও নিশ্চয়ই রাইবোজোম আছে। তাহলে এই যে রাইবোজোম, এখানে রাইবোজোম যেটা, এই রাইবোজোমটা হচ্ছে 70S। স্যার এবার আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে স্যার 70S মানে কি? 70S এই যে এই জিনিসগুলো হচ্ছে আমরা তোমাদেরকে পুরা রাইবোজোম ক্লাসে পড়াবো, রাইবোজোমের আলাদা ক্লাস হবে, সেখানে পড়াবো। আর এখানে যে রাইবোজোমটা, এই রাইবোজোমটা হচ্ছে 80S। এই রাইবোজোমটা কত এস? এই রাইবোজোমটা হচ্ছে 80S। 80S রাইবোজোম। তাহলে রাইবোজোমের একটা পার্থক্য হয়ে গেল। তাহলে এখানে সকল সাইটোপ্লাজমে অঙ্গাণু উপস্থিত, এখানে শুধু রাইবোজোম থাকে। এখানে রাইবোজোম 70S, এখানে রাইবোজোম 80S। এখানে কোষ কঙ্কাল থাকে, এখানে কোষ কঙ্কাল থাকে না। তাহলে এবার আমাদেরকে কোষ কঙ্কাল নিয়ে একটু পড়তে হবে। আমরা কোষ কঙ্কাল যদি বলি, কোষ কঙ্কাল যেটা, কোষ কঙ্কাল নিয়ে যদি তোমাকে আমি একটু বলার চেষ্টা করি, তাহলে দেখো এই যে আমরা যদি কোষ কঙ্কাল নিয়ে বলার চেষ্টা করি, এটা নিয়ে আমরা আলাদা পড়াবো, কোষ কঙ্কালে কী কী আছে, কাজ, এগুলো পড়াবো। তাহলে কোষ মানে হচ্ছে সাইট, আর কঙ্কাল মানে হচ্ছে স্কেলিটাল মানে কঙ্কাল, তাহলে স্কেলিটন হবে। তাহলে কোষ কঙ্কাল মানে হচ্ছে সাইটোস্কেলিটন। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন এটা কি? এটা কি কি নিয়ে গঠিত? তাহলে কোষ কঙ্কাল হচ্ছে তিনটা জিনিস নিয়ে গঠিত। তাহলে এটা মনে রাখবো হচ্ছে আমরা মামা ইমোশনাল, এটা দিয়ে মনে রাখবো। তাহলে কোষ কঙ্কাল আমরা কি দিয়ে মনে রাখবো বলো তো? কোষ কঙ্কাল আমরা মনে রাখবো হচ্ছে মামা ইমোশনাল দিয়ে। এবার মকারমা দিয়ে কি? মকারমা দিয়ে হচ্ছে মাইক্রোটিউবিউল। মকারমা দিয়ে হচ্ছে মাইক্রোটিউবিউল। আর আরেকটা মকারমা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট। তাহলে মকারমা দিয়ে হচ্ছে মাইক্রোটিউবিউল, মকারমা দিয়ে হচ্ছে মাইক্রোটিউবিউল, আর মকারমা দিয়ে হচ্ছে তোমার মাইক্রোফিলামেন্ট। এখন আসো যে ইমোশনাল দিয়ে কি? ইমোশনাল দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কি ফিলামেন্ট? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে এই তিনটা অঙ্গাণুকে একসাথে বলা হয় কি? কোষ কঙ্কাল। তাহলে তুমি পারবা কিনা দেখো। এটা হচ্ছে কোষ কঙ্কাল, এগুলো উদ্ভিদ কোষে তোমার আর প্রকৃত কোষে আছে, আদি কোষে নাই। এরপরে আসো তো এবার আমরা কি বলতেছি খেয়াল করো, যে এগুলো আমরা এতটুকু জানলাম। এবার আসো যে কোষ প্রাচীর। তাহলে দেখো আমরা প্রকৃত কোষের ক্ষেত্রে এরকম করে কোষ প্রাচীর দিচ্ছি, এই যে এরকম করে কোষ প্রাচীর দিচ্ছি, এই যে এরকম করে কোষ প্রাচীর দিচ্ছি, এরকম করে আমরা কোষ প্রাচীর দিচ্ছি। এই যে কোষ প্রাচীর দিচ্ছি।
কোষ প্রাচীর দিলাম। তাহলে দেখো এই যে এখানে যে কোষ প্রাচীরটা, এখানে যে কোষ প্রাচীরটা, আদিকোষের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরটা হচ্ছে পেপটিডোগ্লাইকান নির্মিত। খুবই খুবই ইম্পর্ট্যান্ট, ব্যাকটেরিয়া অধ্যায়ে তোমাকে এটা মুখস্থ করতে হবে। তাহলে তুমি যদি এখন মুখস্থ করে ফেলো, এটা হচ্ছে তোমার আর ভুল হবে না। এটা প্রায় সময় আমাদের এমসিকিউতে দেয় যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কে নির্মিত, কারণ ব্যাকটেরিয়া আদিকোষ, তাহলে পেপটিডোগ্লাইকান নির্মিত, পেপটিডোগ্লাইকান নির্মিত। তাহলে পেপটিডোগ্লাইকান এই শব্দটা যদি তোমার বড় লাগে তাহলে এটা তুমি পিজি দিয়ে মনে রাখতে পারো, পিজি, পি মানে পেপটিডো, জি মানে গ্লাইকান, তাহলে পিজি নির্মিত বা পেপটিডোগ্লাইকান নির্মিত। আর এখানে যে কোষ প্রাচীর, এখানে যে কোষ প্রাচীর, এখানে যে কোষ প্রাচীর, এটা তুমি এসএসসির বইয়েও পড়ে আসছো। এখানের কোষ প্রাচীরটা হচ্ছে প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, তাহলে এটা হচ্ছে সেলুলোজ নির্মিত। এটা কি নির্মিত বলো? এটা হচ্ছে সেলুলোজ নির্মিত। দেখো কত সহজ। তাহলে এখানে কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, এখানে কি নির্মিত? পেপটিডোগ্লাইকান নির্মিত। তাহলে দেখো কত সহজ করে তুমি এটা পারবা। এবার এর বাইরে আমরা আরও 2-3টা লাইন জানবো, এগুলো একটু তুমি খেয়াল করো। যে আদিকোষের বেলায় এখানে অবাধ শ্বসন সংগঠিত হবে, কারণ এখানে মাইটোকন্ড্রিয়া নাই। মাইটোকন্ড্রিয়া না থাকলে সবাধ শ্বসনের দাবগুলা হবে না। আর তাহলে প্রকৃত কোষে কী হবে বলো তো? প্রকৃত কোষে সবাধ শ্বসন হবে। কি হবে? সবাধ শ্বসন হবে। তাহলে এখানে সবাধ শ্বসন আর এখানে অবাধ শ্বসন। তাহলে এখানে হচ্ছে অবাধ শ্বসন গেল। এবার আরেকটা কথা, যে আদিকোষে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। বলো কি কোষ বিভাজন ঘটে? অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। অ্যামাইটোসিসকে তোমরা এসএসসিতে দ্বিবিভাজনও পড়েছো, তাহলে এখানে অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন হবে। আর প্রকৃত কোষে যেটা, এখানে প্রকৃত কোষ হচ্ছে মাইটোসিস ও মিওসিস হবে। মাইটোসিসও কি হবে? মাইটোসিস এবং মিওসিস হবে। গেল, তাহলে পারবা। এরপরে আসো যে আদিকোষী প্রাণীর পার্থক্য কী কী আছে। আদিকোষী প্রাণী আছে পৃথিবীতে 2টা, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, 2 নাম্বার হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এটা গেল। আর এখানে যে উদাহরণগুলো তুমি পাবা, এই 2টা ছাড়া বাকি সব প্রাণী বা বাকি সব জীবই হচ্ছে তোমার কি বলো? প্রকৃত কোষী। তাহলে এই পার্থক্যটাও তুমি জানলা। তাহলে দেখো আমরা আরেকবার আলোচনা করি। এখানে নিউক্লিয়াসটা সুগঠিত, দ্যাট মিনস এগুলো সব আছে। এখানে নিউক্লিয়াস সুগঠিত নয়, তার মানে হচ্ছে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার প্লাজম নেই। এখানে ক্রোমাটিন তন্তুটা সাইটোপ্লাজম, এখানে ক্রোমাটিন তন্তুটা নিউক্লিয়াসে। আবার হচ্ছে তোমার দেখো যে আদিকোষে ক্রোমাটিন তন্তুতে হিস্টোন প্রোটিন থাকবে না এবং ডিএনএটা বৃত্তাকার হবে। প্রকৃত কোষে হিস্টোন প্রোটিন থাকবে এবং ডিএনএটা সূত্রাকার হবে। এই প্রকৃত কোষের ট্রান্সক্রিপশনের পরেই অ্যাজ ইউজুয়াল ট্রান্সলেশন হবে, আর আদিকোষের ট্রান্সলেশন একসাথেই হবে। এবং আদিকোষের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ এক প্রকার হবে, আর প্রকৃত কোষে আরএনএ পলিমারেজ 3 প্রকার হবে। আর আদিকোষে জিন প্রকাশের একক কি? অপেরণ। বলো, জিন প্রকাশের একক হচ্ছে অপেরণ। এরপরে আসো যে প্রকৃত কোষের সমস্ত সাইটোপ্লাজমে অঙ্গাণু উপস্থিত। এখানে শুধুমাত্র রাইবোজোম থাকবে। এখানে রাইবোজোম 80, সেখানে 70H। এখানে কোষকঙ্কাল বা সাইটোস্কেলিটন আছে, আর এখানে কোষকঙ্কাল বা সাইটোস্কেলিটন নাই। কোষকঙ্কাল হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বা সাইটোস্কেলিটন। গেল। এবার আসো যে এখানে হচ্ছে অবাধ শ্বসন, এখানে সবাধ শ্বসন, এখানে অ্যামাইটোসিস, ওখানে মাইটোসিস ও মিওসিস। আর এখানে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, আর ওখানে হচ্ছে তোমার কি বাকি সব জীব। তাহলে এই জিনিসগুলো তুমি আপাতত ইনশাল্লাহ পারবা। তাহলে দেখো এবার আমাদের যা পড়াইছি তোমার এখানে সব কিছু তুমি একবার মিলাই নাও। তাহলে নিউক্লিয়াস, তাহলে দেখো নিউক্লিয়াস সুগঠিত নয়, আর এটাতে সুগঠিত। এটাতে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম থাকে, আর এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম থাকে না। গেল। এবার আসো ক্রোমোজোম। এখানে সাইটোপ্লাজমে অবস্থান করবে, আর এখানে অবস্থান করবে নিউক্লিয়াসে। ডিএনএ, এখানে ডিএনএটা বৃত্তাকার এবং হিস্টোন প্রোটিন থাকবে, আর এখানে সূত্রাকার এবং হিস্টোন প্রোটিন থাকবে, এখানে থাকবে না।
এরপরে আসো যে জিন, তাহলে জিনের এই যে ইন্ট্রন্স নেই ইন্ট্রন্স আছে, এই জিনিসটা তুমি আপাতত কেটে দাও। কেটে দাও মানে এটা লাগবে না সেরকম না, আমরা ইন্ট্রন্স বুঝবো হচ্ছে যেদিন ট্রান্সক্রিপশন তোমাদেরকে পড়াবো সেদিন। ট্রান্সক্রিপশনটা যেদিন পড়াবো আমি আলাদা যে ক্লাসে, সেদিন তুমি ইন্ট্রন্স বুঝে যাবে। আজকে আমি বুঝাইলেও তুমি ইন্ট্রন্স বুঝবা না, সেজন্য ইন্ট্রন্সটা আপাতত থাকুক, এটা ক্রস চিহ্ন দিয়ে রাখছি। ট্রান্সলেশন, তাহলে এটা এই যে ট্রান্সক্রিপশনের সাথে সাথে ঘটে, আর এটা পরে ঘটে। দেখো আরএনএ পলিমারিস এখানে এক প্রকার, আর এখানে 3 প্রকার। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এখানে রাইবোজোম থাকে শুধুমাত্র, আর এখানে সব কিছু থাকে। এখানে রাইবোজোম 70, এখানে 80S। সাইটোস্কেলেটন এখানে নেই, ওখানে আছে। কোষ বিভাজন, এখানে মাইটোসিস, ওখানে মাইটোসিস মিওসিস, শ্বসন, অবাত, ওখানে সবাত। এবার আসো কোষ প্রাচীর থাকে পেপটিডোগ্লাইকান নির্মিত, খুবই ইম্পর্টেন্ট, আর এখানে সেলুলোজ নির্মিত। আর এখানে হচ্ছে তোমার উদাহরণের মধ্যে ব্যাকটেরিয়া, নীলাবস্য, শৈবাল, আর এখানে বাকিগুলো। এখন আসো অপেরণ, তাহলে অপেরণ এখানে আছে ওখানে নাই। এবার একটা ব্যাপারটা দেখো তো খুব সুন্দর করে, তোমাকে এটা একটু আলাদা কালি দিয়ে দাগাইতে হবে। তুমি মানে বই একটা মানে বইয়ে বা শিটে যখন দাগাবা আলাদা কালি নিবা, আলাদা কালি নিয়ে এই অপেরণটা আলাদা কালি দিয়ে দাগাবা, অপেরণটা দাগাবা এবং এখানে দিবা অপেরণ আছে, এই কথাটা এভাবে করে দাগাবা, ওটা দাগানোর দরকার নেই। তাহলে এবার দেখো আমি কেন এটা বললাম, তাহলে দেখো তো যে আদিকোষের এই পাশে আমরা আদিকোষ অনুন্নত, তাহলে এখানে সব কিছুর অভাব দেখো, থাকে না, নেই, থাকে না, সব কিছু অনুন্নতগুলা, নাই 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 নাই, থাকে না, অনুপস্থিত, এগুলা। আর এখানে দুই পাশে সবগুলো আছে, তাহলে দেখো তার অভাবের সংসার, সব কিছু তার মধ্যে নাই, সব কিছু তার মধ্যে নাই, সব কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি অপেরণ। তাহলে দেখো আদিকোষে সব কিছু নাই, প্রকৃত কোষে সব কিছু আছে তুলনা করলে প্রকৃত কোষের সাথে, কিন্তু এখানে এমন একটা জিনিস আছে আদিকোষে যেটা আবার প্রকৃত কোষে নাই, সেটা হচ্ছে কি এই যে অভাবের মধ্যে নাই নাই এর মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অপেরণ। ওই যে যেমন দেখো গরিবদের সব কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, দিন শেষে তার সুখ আছে, তার এত টেনশন নাই, সে ওই সুখটাই আছে, ঠিক সেম এখানে সব কিছু নাই এর মধ্যে তার একটা জিনিস আছে, সেটা হচ্ছে অপেরণ। এই জিনিসটা আলাদা কালি দিয়ে দেখাবে, এটা ভাবে করে পড়বা। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা দ্বিতীয় ক্লাসে কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব, তোমরা ক্লাস করবা।